জানুয়ারিতেই যমুনা রেল সেতু উদ্বোধন, প্রায় 1 ঘন্টার পথ পাড়ি দেওয়া যাবে 5 মিনিটে, বাড়বে যোগাযোগের গতি। প্রায় 2.5 লাখ অবৈধ 12 লাখ রিকশার বিপর্যস্ত রাজধানীর সড়ক শৃঙ্খলা ফেরাতে কঠোর হবার তাগিদ বিশেষজ্ঞদের। নেমেই চলছে তাপমাত্রার পারদ, সারা দেশে বাড়ছে শীতের তীব্রতা, গরম কাপড় কিনতে ভিড়, দাম বৃদ্ধির অভিযোগ। এবং দক্ষিণ কোরিয়ায় এবার ক্ষমতাসীন দলও অভিশংসন চায় প্রেসিডেন্টের। কাল ভোট, লড়াই চালিয়ে যাবার ঘোষণা ইয়লের। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি আর আমি মশিউর অনিক। নতুন বছরের জানুয়ারিতেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে যমুনা নদীর ওপরে নির্মিত রেল সেতু। তবে রেলওয়ে মহাপরিচালক বলছেন, উদ্বোধনের আগেই পরিবর্তন হয়ে আগের নামে ফিরবে সেতুটি। দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের এই মেলবন্ধন হওয়া সেতু দিয়ে একসাথে 2টি ট্রেন আসা যাওয়া করতে পারবে। তাতে এই পথে যাত্রীবাহী ট্রেন চলাচল বাড়বে দ্বিগুণ। এ বিষয়ে একটা প্যাকেজ আছে, বিস্তারিত জানাবেন প্যাকেজে সিফাত শাহরিয়ার। পুরাতন যমুনা বহুমুখী সেতু থেকে 300 মিটার উজানে সমান্তরালে দৃশ্যমান নতুন নির্মাণ। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতু শুধু টাঙ্গাইল আর সিরাজগঞ্জের দূরত্ব কমিয়েছে তা নয়, তৈরি করেছে দেশের উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণের মেলবন্ধন। নির্মাণ সঙ্গীরা বলছেন, বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তির উৎকর্ষ মিলবে এখানে। বলা হচ্ছে, সেতুতে ব্যবহৃত লোহার পাতের রং ও ধরন শত বছর স্থায়িত্বের, তাতে রক্ষণাবেক্ষণ ব্যয় কমবে কয়েক গুণ। থার্ড পার্টি টেস্ট করানো হয়েছে বাইরে, এবং কিছু মেটেরিয়াল যেগুলো বাংলাদেশ থেকে আমরা সংগ্রহ করেছি, সমস্ত মেটেরিয়াল বাংলা বুয়েট থেকে টেস্ট করা হয়েছে। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসলে এই ব্রিজটা করা হয়েছে, এটাই বলতে হবে। একদম আধুনিক টেকনোলজি ইউজ করা হয়েছে ব্রিজটা করতে গিয়ে, এবং কোনো কোয়ালিটি বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা হয় নাই। এটি চালু হলে ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যেমন গতি আসবে, তেমনি আন্তর্জাতিক মালবাহী ট্রেন চলবে এ পথ ধরে, যেখানে 50 মিনিটের পথ পাড়ি দেওয়া যাবে 5 মিনিটে। প্রকল্প পরিচালক বলছেন, কাজ শেষ হয়েছে সবে, নতুন বছরের জানুয়ারিতেই হবে উদ্বোধন। আমাদের যে ফাউন্ডেশনটা নির্মাণ করেছি সেটা হচ্ছে স্টিল পাইপ, শীট পাইলের উপরে। অন্য ব্রিজগুলো যেটা আছে সেগুলোতে মাইল্ড স্টিল ইউজ করা হয়, সেটা প্রতি 3 বছর পর পর পেইন্টিং করতে হয় স্টিলের স্থায়িত্বটা রক্ষার জন্য। কিন্তু এখানে আমাদের 100 বছরে 1% বেশি ওয়্যার অ্যান্ড টিয়ার হবে না। ব্রডগেজ ট্রেনের জন্য 120 কিলোমিটার পার আওয়ার এবং মিটার গেজ ট্রেনের জন্য 100 কিলোমিটার পার আওয়ার। তো এই ফুল স্পিডে এই সেতু দিয়ে ট্রেন চলাচল করলে আমরা আগে যেখানে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে অলমোস্ট 45 মিনিট থেকে 50 মিনিট সময় লাগতো, এখন সেটা 5 মিনিটে সম্ভব হবে। রেলওয়ের নতুন মহাপরিচালক বলছেন, উদ্বোধনের আগেই পরিবর্তন হয়ে আগের নামে ফিরবে সেতুটি। ইতোমধ্যে শুরু হয়েছে সকল প্রক্রিয়া। এটা অরিজিনালি আসলে আমাদের যখন জাইকার সাথে আমাদের যখন লোন এগ্রিমেন্ট হয়, এটা কিন্তু যমুনা রেল সেতু নামেই লোন এগ্রিমেন্টটা হয়। যাক পরবর্তীতে পড়েছে, কারণ এটা প্রজেক্টের নামটা একটু চেঞ্জ করে, কিন্তু আমরা আগের অবস্থায় ফিরে আসার জন্য এটা প্রস্তাব করা হচ্ছে। তো মিনিস্ট্রি এটা অনুমোদন দিলে এটা নাম পরিবর্তন হয়ে যাবে। পদ্মা সেতু এবং যমুনা রেল সেতুর মধ্যে অন্যতম পার্থক্য এর রেল লাইনের সংখ্যায়। এটি ডাবল লাইন হওয়াতে একই সময়ে একসাথে 2টি ট্রেন আসা যাওয়া করতে পারবে। তাতে যখন এটি পুরোপুরি চালু হবে, যেমন যাত্রীবাহী ট্রেনের যাত্রার সংখ্যা বাড়বে, তেমনি কমবে পণ্যবাহী ট্রেন চলাচলের যে সীমাবদ্ধতা রয়েছে সেটি। সিফাত শাহরিয়ার, এখন সিরাজগঞ্জ। রিকশা ঢাকার ঐতিহ্য হলেও বর্তমানে যান্ত্রিক অযান্ত্রিক রিকশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী।
তথ্য বলছে ঢাকায় বৈধ অবৈধ মিলে রিকশার সংখ্যা 12 লাখের বেশি, যার মধ্যে লাইসেন্সধারী 2,14,000 প্রায়। ফলে বিপুল সংখ্যক অবৈধ রিকশা একদিকে যেমন শহরে তীব্র যানজট সৃষ্টি করছে, অন্যদিকে যান্ত্রিক রিকশার বেপরোয়া গতিতে ঘটছে দুর্ঘটনা। শম্পা বিশ্বাসের প্রতিবেদন। আমরা ভাড়া চাই 120 টাকা, প্যাসেঞ্জারে হেঁটে জায়গা 80 টাকা। তবে এটা বন্ধ করে দিলে আমরা ভালো হইব, নাইতে আমরা এটা বন্ধ করে দেন। ওরা বাজার দিলে আর উল্টো আমাদের গাড়ি ভাঙচুর করে, জায়গায় জায়গায় আন্দোলন করে। ওরা যদি ট্যাক্স না দিয়ে চলতে পারে তাহলে আমরাও ট্যাক্স দিব না, আমাদেরকেও ট্যাক্স ফ্রি করে দেয়। এসব চালকদের একটাই প্রশ্ন, লাইসেন্সবিহীন ব্যাটারি চালিত রিকশা সড়কে চলাচল করতে পারলে তারা কেন লাইসেন্স ফি দিয়ে সড়কে চলাচল করবে? 5 আগস্টের পর রাজধানীর প্রধান সড়কে অবাধে চলতে শুরু করে ব্যাটারি চালিত রিকশা। যানজট, দুর্ঘটনা সহ বিভিন্ন কারণে এসব রিকশা বন্ধে গত 19 নভেম্বর হাইকোর্ট আদেশ দেন। তবে ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনের মুখে আদেশটি স্থগিত করেন চেম্বার আদালত। এরপর থেকে ব্যাটারি রিকশার দাপট আরও বেড়েছে। অটোরিকশাটা বাচ্চারা চালায়, ওরা আবার অনেক বাজেভাবে চালায় জিনিসটা। আবার কেউ কেউ আছে যে যারা বয়স্ক আছে, যারা পায়ে রিকশা চালাচ্ছে, তাদের ওভারটেক করে চলে যায়। তারা অনেক ক্ষমতা দেখায়, মারবো কাটবো এরকম অবস্থা। রাস্তার মাঝখান দিয়ে যেভাবে চালায়, তাদেরকে হর্ন দিলেও তারা সাইড দিতে চায় না, আর বরং কি এরা উল্টাপাল্টা চালায়া একটা গাড়ির উপরে পড়ার পরে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের গবেষণা বলছে 2019 সালে ঢাকায় রিকশা ছিল 11 লাখ। তবে অনেকের মতে 5 বছরে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 লাখের উপরে। সংস্থাটিতে নিবন্ধিত রিকশা মাত্র 1,82,630টি, আর ঢাকা উত্তর সিটিতে এই সংখ্যা মোটে 31,000। নিবন্ধিত 2,13,000 রিকশার সবই প্যাডেল চালিত রিকশা। এর বাইরে রাজধানীতে সব রিকশাই অনিবন্ধিত। এই রিকশাটির পেছনে লেখা আছে মিথিলা, পাশাপাশি এখানে যোগাযোগের নম্বর দেয়া আছে 01970033556। পাশে যদি আমরা আরেকটি রিকশা দেখি, এখানে নাম না থাকলেও যোগাযোগের নম্বর ঠিকই দেয়া আছে। এক পরিসংখ্যান বলছে ঢাকায় যেসব নিবন্ধিত রিকশা চলাচল করে তার থেকে অনিবন্ধিত রিকশার পরিমাণ 10 লাখের বেশি। এসব রিকশায় যেখানে নাম কিংবা যোগাযোগের নম্বর দেওয়া আছে, সেখানে আসলে থাকার কথা ছিল সিটি কর্পোরেশনের লাইসেন্স নম্বর সহ নাম্বার প্লেট কিংবা কিউআর কোডের ছবি। ঢাকায় রিকশার নিবন্ধন দেয় 2 সিটি কর্পোরেশন। তাদের কাছে প্রশ্ন ছিল অনিবন্ধিত রিকশা কিভাবে সড়কে চলছে। উত্তরে ডিএনসিসি ব্যাটারি চালিত রিকশার দায় চাপালো অন্য সংস্থার উপর, আর ডিএসসিসি বলেছে অভিযান পরিচালনার কথা। ইজি বাইক ইজ নট আওয়ার। সরকার যদি বলে যে এটা ইজি বাইকটা সিটি কর্পোরেশন বা পৌরসভার ম্যান্ডেট, দেন উই উইল টেক কেয়ার। অনিবন্ধিত, সেটি যান্ত্রিক অযান্ত্রিক যা কিছুই হোক না কেন, প্যাডেল চালিত হোক ইঞ্জিন চালিত হোক, আমরা চাই যে সেগুলোকে যারা আমাদের রেজিস্ট্রেশনের বাইরে থাকবে তাদের বিষয়ে আমরা অভিযান পরিচালনা করব। এদিকে ব্যাটারি চালিত রিকশা বন্ধ না হলে ঢাকার যোগাযোগ ব্যবস্থা স্থবির হওয়ার শঙ্কা খোদ ডিএমপি কমিশনারের। এই অটোরিকশার সংখ্যা যদি রোধ করা না যায়, অচিরেই আপনারা এরূপ একটি ঢাকা শহর পাবেন যেখানে আপনি আপনার বাসা থেকে বেরোলেই আর কোনো মুভমেন্টের সুযোগ থাকবে না। নগর পরিকল্পনাবিদরা বলছেন অবৈধ রিকশা বন্ধে প্রশাসনকে কঠোর হতে হবে। সেই সাথে ব্যাটারি চালিত রিকশা নিয়ে আদালতের রায় জনগণের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে হবে 2 সিটিকে। ঢাকার মতো শহরে যে যা ইচ্ছে করা যায়, এই ধারণাটা কেন আসলো? আর হচ্ছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা। অবশ্যই মহাসড়ক এবং অন্য অনেক সড়কেই প্যাডেল চালিত রিকশা এবং অটোরিকশা চলার সুযোগ নেই। যেখানে যেখানে চলার সুযোগ আছে নিয়ন্ত্রিত উপায়ে, সেই নিয়ন্ত্রণ সাপেক্ষে চলার যেই ডিটেইলিং, সেটা কিন্তু কর্পোরেশনকে করার দরকার। রাজধানী থেকে অবৈধ রিকশার দৌরাত্ম্য কমাতে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে গেছে নানা কারণে। অথচ সড়কে শৃঙ্খলা ফেরাতে এসব অবৈধ রিকশা চলাচল নিয়ন্ত্রণের বিকল্প নেই বলছেন নগর বিশেষজ্ঞরা। ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে। একটা সময় মনে করা হতো ঢাকা শহরে আসলে সবার ইচ্ছা পূরণ হয়, কিন্তু কালের পরিক্রমায় এই কথাটি কিছুটা পরিবর্তিত হয়ে এখন রূপ নিয়েছে ঢাকা শহরে এসে যা ইচ্ছে তাই করা যায়। না হলে কিভাবে এই বিপুল সংখ্যক অবৈধ রিকশা প্রশাসনের নাকের সামনে দিয়ে এই শহরে চলাচল করতে পারে?
এতে একদিকে যেমন সিটি কর্পোরেশন তাদের রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে যানজট সৃষ্টি সহ বিভিন্ন সময় ঘটছে নানা দুর্ঘটনা। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। দর্শক, সারা দেশে কমছে তাপমাত্রা, বাড়ছে শীত। কনকনে শীতের সাথেই হিমেল হাওয়া বাড়াচ্ছে দুর্ভোগ। আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক চক্রবর্তী এবং পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর রহমান। তবে প্রথমে চলে যেতে চাই অনিক আপনার কাছে। অনিক, জানাবেন যে আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে, আর ছিন্নমূল যে মানুষরা পথে ঘাটে ঘুরে বেড়ান তাদেরই বা দুর্ভোগের সবশেষ তথ্য আপনার কাছে কি আছে? অনেক আজকে সকাল ৬টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 10 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গতকাল ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস, আজকে সে তাপমাত্রা নেমে হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা প্রতিদিনই কমছে, এতে করে আসলে ভোরবেলা যে আসলে কুয়াশা সেটির মাত্রা কিন্তু আসলে অতিমাত্রাই বলা যায়। পাশাপাশি শীতের যে তীব্রতা এটি আসলে সাধারণ মানুষ চরম আকারে দুর্ভোগে পড়েছে। বিশেষ করে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ যারা আছে তারা চরম আকারে দুর্ভোগে পড়েছে। অতি প্রয়োজনীয় কাজ ছাড়া ঘরের বাইরে কিন্তু তেমন মানুষজনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। সন্ধ্যার পরে রাস্তাঘাটে সড়কে মানুষজনের উপস্থিতি আসলে কমে যাচ্ছে প্রতিনিয়ত। পাশাপাশি এই যে হঠাৎ করেই শীত বাড়ার ফলে আমরা দেখেছি যে যারা সড়কে বের হয়েছে তারা কিন্তু আসলে খড়কুটোর সাথে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এই যে হঠাৎ করে শীত বাড়া, এতে করে আসলে সবথেকে দুর্ভোগ, সবথেকে কষ্টে আছে কিন্তু আসলে নিম্ন আয়ের মানুষগুলোই, তাদের আয়ে বড় একটা আসলে ভাটা পড়েছে। পাশাপাশি আবহাওয়া অফিস বলছে যে শুধু এবছরই নয়, কিন্তু চুয়াডাঙ্গাতে প্রতি বছরই আসলে শীতের যে মাত্রা সেটি বরাবরই বেশি থাকে। সামনে অর্থাৎ ডিসেম্বর বা জানুয়ারির দিকে কিন্তু এই মাত্রা আরও বাড়বে। আবহাওয়া অফিস বলছে যে সামনের তাপমাত্রা আরও কমে আসবে, অর্থাৎ ৩ থেকে ৪ দিনের মধ্যে তাপমাত্রা ৮-এর ঘরে এবং ৭-এর ঘরেও আসলে চলে যেতে পারে। সবথেকে বড় যে বিষয়টি সেটি হচ্ছে এই যে শীত বাড়ার সাথে সাথে হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্স ক্লিনিকগুলোতে রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, শিশু এবং বয়স্কদের সংখ্যা কিন্তু আসলে বেশি। পাশাপাশি চিকিৎসকদের পক্ষ থেকে যারা ভর্তি হচ্ছে হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স এবং ক্লিনিকে তাদেরকে নানাভাবে পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। এই সময় শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিসের সাথে আমার কথা হয়েছিল, আবহাওয়া অফিসের কর্মকর্তা আমাকে বলছে যে সামনে যে দিনগুলো সেই দিনগুলো আরো ভয়াবহ, ঘন কুয়াশা থাকবে, ভারী শীত বয়ে যাবে চুয়াডাঙ্গার উপর দিয়ে। তো শীত পরিস্থিতি নিয়ে আমার কাছে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সর্বশেষ। অনেক এবার চলে যেতে চাই পঞ্চগড়ে, সেখানে আছেন লুৎফর। লুৎফর, জানাবেন যে আজকে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা কত দেখতে পাচ্ছেন? নিশ্চয়ই চুয়াডাঙ্গা থেকে কম হওয়ারই কথা। আর পাশাপাশি এটাও জানাবেন যে এর কারণে আসলে যারা জনসাধারণ তাদের দুর্ভোগের চিত্র এটাই বা কি? অনেক আজ সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। যদিও সারা দেশে একযোগে যে তাপমাত্রা রেকর্ড করা হয় সেটি কিন্তু সকাল 9টায় রেকর্ড করা হয়। তারপরে কিন্তু আমরা পরবর্তী আপডেট নিশ্চয়ই পাবো। এবং এই যে আজকের তাপমাত্রা এটি কিন্তু এই মৌসুমে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা, এবং তাপমাত্রা অনুযায়ী কিন্তু পঞ্চগড়ের উপর দিয়ে মৃদু শৈত্য প্রভাব বয়ে যাচ্ছে। প্রচন্ড ঘন কুয়াশা এবং উত্তরে হিমালয় থেকে যে বাতাস, ঠান্ডা বাতাস, সেটি কিন্তু এই জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে এবং তীব্র কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরেই ঘন কুয়াশা চলছে এবং দিনে কখনো কখনো অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও কিন্তু কাঙ্ক্ষিত যে উত্তাপ সেটি কিন্তু পাওয়া যায় না, এবং সন্ধ্যা নামার সাথে সাথে কিন্তু তাপমাত্রা আবারও কমতে থাকে। রাতে বৃষ্টির মতো কুয়াশা ঝরে এবং প্রচন্ড ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে চারপাশ, এবং সকালেও আমরা দেখছি যে প্রচন্ড ঘন কুয়াশা থাকে। এবং ঘন কুয়াশার কারণে যারা গাড়ি চালান, বিশেষ করে দূরপাল্লার যানবাহন থেকে শুরু করে যে সকল যানবাহন রয়েছে, তারা কিন্তু দিনের বেলাতেই হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন এবং দুর্ঘটনারও শিকার হচ্ছেন তারা। এর পাশাপাশি জানিয়ে রাখি, শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ে যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ রয়েছেন, বিশেষ করে পঞ্চগড়ের পাথর শ্রমিক, বালি শ্রমিক সহ রিক্সা চালক, ভ্যান চালক, যারা দৈনিক আয় নির্ভর মানুষ, যাদেরকে প্রতিদিন কাজের খোঁজে বের হতে হয় তাদের সংসারের জীবিকার তাগিদে, তারা কিন্তু কষ্টে পড়েছেন। তারা এই কনকনে শীতের মধ্যে বিশেষ করে পাথর এবং বালি শ্রমিকরা কিন্তু নদীর বরফ গলা জলে নেমে বালি এবং পাথর উত্তোলন করতে পারছেন না। খুব অল্প কয়েকজন শ্রমিক আমি দেখেছি তারা
নদীর ঘাটে বসে আছেন যে কখন সূর্যের দেখা মিলবে, তারা তারপরে নদীতে নেমে বালি এবং পাথর উত্তোলন করবেন। আর বেশিরভাগই পাথর শ্রমিক কিন্তু বেকার হয়ে পড়েন এই সময়টিতে। আর এর পাশাপাশি আমি জানিয়ে রাখি যে পঞ্চগড়ে বিরাট অঙ্কের দরিদ্র এবং শ্রমজীবী মানুষ রয়েছে, তারা কিন্তু প্রয়োজনীয় সংখ্যক শীত বস্ত্রের অভাবে খুব কষ্টে রাত পার করছেন। আমরা অনেককেই দেখেছি যে তারা খড়কুটো জ্বালিয়ে ঘরের উঠোনে খড়কুটো জ্বালিয়ে তারা কিন্তু উষ্ণতা নেবার চেষ্টা করছেন। আর আমরা তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে শীতের তাপমাত্রা কিন্তু আরো কমে আসতে পারে এবং এখন কিন্তু পূর্ব দিগন্তে সূর্যের দেখা মিলেছে। সূর্যের দেখা মেলা মানে কিন্তু এই জনপদের জন্য কিছুটা স্বস্তির খবর। তো অনেক এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। শীতের প্রকোপে কাঁপছে দেশ। চুয়াডাঙ্গা ও পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখান থেকে সবশেষ। মাত্র 20 টাকায় শীতের পোশাক, নিম্নবিত্ত মানুষের জন্য এ যেন এক উৎসব। নীলফামারীর সৈয়দপুরে পুরনো কাপড়ের বাজারে তাই ভিড় লেগেছে ক্রেতাদের। তবে একটু ভালো মানের পোশাক কিনতে এবার কিছুটা দাম বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রতিটি পুরনো কাপড়ের বেল্ট বা গাইডে দাম বেড়েছে 2000 টাকা পর্যন্ত। বাকিটা জানাচ্ছেন আমিরুল বাপ্পি। এই দামেই মিলছে শীতের সোয়েটার, জ্যাকেট। তবে তার জন্য পোশাকের মানে ছাড় দিতে হচ্ছে ক্রেতাকে। যাদের অনেক দাম দিয়ে শীত নিবারণের সামর্থ্য নেই, তাদের জন্য অনেকটাই স্বস্তির। পুরনো কাপড়ের এই বাজারটি নীলফামারীর সৈয়দপুরে। স্টেশনের পাশেই দ্বিতীয় রেলগুমটির দুই পাশে প্রায় আধা কিলোমিটার জায়গা জুড়ে প্রতি বছরই বসে এই মৌসুমি বাজার। অক্টোবরের শেষ থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি পর্যন্ত মেলে পুরনো কাপড়, সোয়েটার, জ্যাকেট, কম্বল, ব্লেজার, কোট, লং কোট, মাফলার, মোজা, টুপি, প্রায় সব ধরনের শীতের পোশাক পাওয়া যায় এখানে। কেউ রেল লাইনের ধারে স্তূপ করে বিক্রি করেন, কেউ বিক্রি করেন দোকানে। ব্যবহৃত অব্যবহৃত বিদেশি কাপড় কিনতে ক্রেতারা আসেন দূর দূরান্ত থেকে। এখানে দেখলে আমাদের পুরাতন কাপড়ের মধ্যে অনেক ভালো কাপড় আছে, সেগুলো পাওয়া যাবে। কম দামে জিনিসের রেট কম দামে পাই, এই জন্য এখানে আসি। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, অনেক সাশ্রয়। নিম্নবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত সবাই আসেন কাপড় কিনতে, মেলে ব্র্যান্ডের পোশাকও। তবে গত বছরের চেয়ে এবার দাম বেশি বলছেন ক্রেতা বিক্রেতারা। তবে যাদের কাছে গত বছরের কাপড় ছিল, তারা বিক্রি করছেন আগের দামেই। রংপুর বিভাগের সব জেলা, এমনকি রাজশাহী বিভাগ থেকেও খুচরা বিক্রেতারা আসেন এখান থেকে গাইড বা বেল্ট কিনতে। পুরা ফুল শীত তো আসেনি এখনো, শীত হলে একটু জমজমাট ব্যবসা চলবে। প্রতিটা গাড়ি এক একটা এক দাম, 8000, 10000, 12000, এক একটা এক দাম। 3টা গাড়ি নিছি আমাদের গ্রামের বাজারে আর কি বিক্রি করবে গুলা। চট্টগ্রাম থেকে বড় বড় গাইড বা বেল্ট কিনে নিয়ে আসেন পাইকারি বিক্রেতারা। আগে এখানকার ব্যবসায়ীরা সরাসরি আমদানি করলেও নানা জটিলতায় সেটা বন্ধ হয়েছে। ব্যবসায়ীদের দাবি প্রতিটি বেল্টে 500 থেকে 2000 টাকা পর্যন্ত দাম বেড়েছে এবছর। ডলার দাম বেশি, মালের দাম বেশি, দেখা যায় কস্টিং বেশি হয়। মালের আগে যেটার তুলনায় আপনার কাস্টমার বেশি ছিল, এখন কাস্টমার কম। মালের দাম বাড়তি, মানুষটা পোষাইতে পারতেছে না। প্রতি বছর ঠিক কত টাকার কেনাবেচা হয় তার কোনো সঠিক হিসাব নেই কারো কাছে। তবে পাইকারি ব্যবসায়ীদের দাবি অন্তত 3 কোটি টাকার ব্যবসা হয়। মোজা থেকে শুরু করে কম্বল আর মাফলার থেকে শুরু করে লংকোট কি পাওয়া যায় না সৈয়দপুরের এই মৌসুমি কাপড়ের বাজারে। আর তাই তো প্রত্যেক শীত মৌসুমে বসা এই অস্থায়ী মার্কেটে কাপড় কিনতে আসেন দূর দূরান্ত থেকে লোকজন। কারণ এখানে পাওয়া যায় 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত বিভিন্ন দামের কাপড়, অনেক ভালো মানের। আর এই মার্কেটে প্রত্যেক বছর ব্যবসা হয় কয়েক কোটি টাকার। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। কুমিল্লায় শীত বাড়লেও কমছে সবজির দাম। বেশিরভাগ সবজি কেজিতে 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে। তবে দাম বেড়েছে টমেটোর। টমছম ব্রিজ বাজার থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, শীতকালীন সবজির বাজার সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন এবং একই সাথে জানাবেন আসলে দর দাম কেমন? রাত্রি শীতকালীন সবজির সরবরাহ কিছুটা বেড়েছে গত সপ্তাহের তুলনায়। এই সপ্তাহে এসে আমরা দেখেছি যে কুমিল্লার খুচরা বাজারগুলোতে শাকসবজির সরবরাহ বাড়ছে, যার কারণ হচ্ছে যে কুমিল্লার স্থানীয় যে সবজিগুলো রয়েছে সেগুলো মাঠ থেকে ওঠা শুরু করেছে বাজারে। একই সঙ্গে যে বিভিন্ন অঞ্চল থেকে কুমিল্লার আশপাশের জেলাগুলো থেকে
আপনার যে সবজি আসছে সেখান থেকেও কিন্তু সরবরাহ বেড়েছে, যার কারণে বাজারে কিছুটা দাম কমতে শুরু করেছে বলছেন, দাবি করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন যে সপ্তাহের ব্যবধানে প্রায় 10 থেকে 15 টাকা কমেছে প্রতিটি সবজির গায়ে। তবে টমেটোর দাম বেড়েছে আজকের বাজারে প্রায় আপনার 10 থেকে 15 থেকে 20 টাকা বেড়েছে। আজকের বাজারে এই টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা থেকে 150 টাকা। তবে স্বস্তির খবর হচ্ছে যে দাম কমার কারণে আসলে কিছুটা দাম কমেছে অন্য অন্য সবজির, যেমন আপনার আলু, নতুন আলুর দাম কমে এখন বিক্রি হচ্ছে 80 টাকায়, পুরাতন আলু বিক্রি হচ্ছে 75 টাকায়। একই সঙ্গে বিক্রি হচ্ছে কাঁচামরিচ দাম কিন্তু কমেও নি বাড়েও নি, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 80 টাকা দরে বিক্রি হচ্ছে বহুদিন থেকে, এটা স্থিতিশীল হিসাবে আছে। সে সঙ্গে শসা বিক্রি হচ্ছে 80 টাকায়। আর শীতকালীন যে সবজি রয়েছে ফুলকপি, বাঁধাকপি এবং শিম, মূলা, সেগুলোর দাম কিছুটা কমেছে। যেমন ফুলকপি বিক্রি হচ্ছে 40 টাকায়, বাঁধাকপি বিক্রি হচ্ছে আপনার 50 টাকা, শিম বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। এইদিকে করলা বিক্রি হচ্ছে 100 টাকা। তবে যারা ক্রেতা রয়েছেন তারা দাবি করছেন যে আসলে এই সময়ে, শীতকালীন এই সময়ে আসলে সবজির দাম আরও কমার কথা, কিন্তু এবছর এসে যে সবজির দাম সেটা কিন্তু আসলে মৌসুমের বাইরের দাম হিসাবে তারা উল্লেখ করছেন। কারণ শীতকালীন যে মৌসুম চলে এই মৌসুমে কিন্তু যেমন আপনার যদি আমরা ফুলকপি, বাঁধাকপি, লাউ এবং অন্যান্য যে সবজির কথা বলি সেগুলোর দাম কিন্তু অনেকটাই কমে আসে, কিন্তু সেটা তুলনামূলক হারে কিন্তু আসলে সেটা দেখা যাচ্ছে না। যার কারণে তারা দাবি করছেন যে বাজার মনিটরিংয়ের খুব প্রয়োজন রয়েছে। জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকারের পক্ষ থেকে যদি আসলে নিয়মিত বাজার মনিটরিং করা না হয় তাহলে কিন্তু দাম এই ভরা মৌসুমে কিন্তু কমবে না। যার কারণে তারা দাবি করছেন যে যেন বাজারটা মনিটরিংয়ে রাখে, এতে করে তারা যেন একটু স্বস্তি থাকে বাজারে। তো রাত্রে ছিল কুমিল্লা থেকে সবশেষ। কুমিল্লার সবজি বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ আলম। কক্সবাজার উপকূলে প্রতি বছর উৎপাদন হয় 4,000 কোটি টাকার শুটকি। পর্যটকদের কাছে এই শুটকির রয়েছে আলাদাই কদর। স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি কিছু শুটকি রপ্তানি হচ্ছে বিদেশেও। মানসম্মত শুটকি উৎপাদন নিশ্চিত করতে কাজ করার কথা বলছে মৎস্য বিভাগ। মন্তোষ বেদজ্ঞর প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। মাচায় ঝুলছে ছুরি, লইট্টা, পোয়া সহ নানা জাতের মাছ। সূর্যের তাপে যা পরিণত হচ্ছে শুটকিতে। এ চিত্র কক্সবাজারের নাজিরার টেক শুটকি মহালের। জেলায় শুটকি উৎপাদন হয় অর্ধশতাধিক মহালে। ভোর থেকে বিকেল পর্যন্ত চলে শুটকি উৎপাদনের বিশাল কর্মযজ্ঞ। এই দীর্ঘ প্রক্রিয়ায় মিশে থাকে হাজারো শ্রমিকের শ্রম, ঘাম। আর এক একটি মহালে 50,000 টাকা থেকে শুরু করে 20 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন এক একজন ব্যবসায়ী। ছুরি মাছ এখন বর্তমানে প্রায় 270-80 টাকা চলতেছে, আর ফাইসা যেটা বলতেছি ওইটা প্রায় 150-160 টাকা। অনেক সময় একটু কমে গেলে আমাদের লস হয়ে যায়, আবার অনেক সময় একটু বেড়ে গেলে আমরা একটু বেশি লাভ করতে পারি, এরকম চলে আর। কক্সবাজারে বেড়াতে যাওয়া পর্যটকদের পছন্দের পণ্য কেনার তালিকায় শীর্ষে থাকে শুটকি। তবে রয়েছে শুটকির মান নিয়েও প্রশ্ন, যদিও এক্ষেত্রে ব্যবসায়ীদের উপরেই শেষ ভরসা রাখার কথা বলছেন পর্যটকরা। শুটকি মাছ আমরা খুব কম পয়সায় এখান থেকে নিতে পারছি। কেউ বলে যে লবণ কম দেওয়া থাকে, লবণ বেশি দেওয়া থাকে, তারপরে মেডিসিন দেওয়া থাকে, কেমিক্যাল দেওয়া থাকে। অ্যাকচুয়ালি এটা আমাদের ধরার কোনো অপশন নাই। সবাই আসে এখানে, আমরাও আসছি, দেখলাম এখানে ঘুরে গাড়ি দেখলাম, এখন নিব, দেখে শুনে নিব আর কি। এদিকে মহাল ভেদে ইচ্ছে মতো শুটকির দাম হাঁকেন ব্যবসায়ীরা। বিশেষ করে পর্যটক অধ্যুষিত দোকানগুলোতে বাড়ে বহুগুণ। মানভেদে 600 টাকার শুটকি বিক্রি হয় 650 থেকে 4,500 টাকা পর্যন্ত। এর মধ্যে রয়েছে বিভিন্ন দেশ থেকে আনা মানহীন শুটকিও, যদিও এজন্য অসাধু ব্যবসায়ীদের দুষছেন ব্যবসায়ীরা। আমরা কিন্তু নিজে কাঁচা কিনে আমরা নিজে শুকাই, তাহলে আমার খরচা একটু কম পড়ে, সেই জন্য আমি কম দিতে পারছি আর কি। মায়ানমার থেকে পাট কাটা যেটা লোটটা আছে ওটা অবশ্যই মায়ানমারের লাগে। আর আমাদের এখান থেকে নাজিরার টেক থেকে আপনার ছুরি মাছগুলা, লোটটা, তারপর বড় মাছগুলা আমাদের নতুন ফিশারি পাড়া বলে একটা এলাকা আছে, ওখানে শুকানো হয়। জেলা মৎস্য বিভাগ বলছে জেলার 700 জন ব্যবসায়ী বছরে প্রায় 40,000 টন শুটকি উৎপাদন করেন। এসব শুটকি স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হয় কোরিয়া, চীন,
হংকং, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে। তাই শুটকির মান নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। আমরা একদিকে আইনও প্রয়োগ করব এবং তাদের বিকল্প টেকনোলজি সহায়তা যদি দিতে পারি, তাহলে আমরা মনে হয় খুব অদূর ভবিষ্যতেই আমরা 100% বিষমুক্ত শুটকি উৎপাদন করতে সক্ষম হব। শুটকির মান নিয়ন্ত্রণে উৎপাদনকারীদের মাঝে আরও সচেতনতা বৃদ্ধির তাগিদ পর্যটকদের। এখন কক্সবাজার। শেরপুরের শ্রীবর্দীর কলাহাটে প্রতি মাসে 9 কোটি টাকার লেনদেন হয়। বেচাকেনা চলে সকাল থেকে রাত অবধি। হাটে ওঠা বিভিন্ন জাতের কলা স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে। জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। শেরপুরের শ্রীবর্দী উপজেলার চৌকিদার বাড়ি কলার হাট 2021 সালে ছোট পরিসরে শুরু হলেও বর্তমানে কলার এই হাটটি জেলার সবচেয়ে বড়। স্থানীয়ভাবে সাগর, চাম্পা, চিনি চাম্পা, নেপালি ও সবরি কলার চাষ বেশি হয়। এখানকার মাটি কলা চাষে উপযোগী হওয়ায় কৃষকদের মাঝে বাড়ছে আগ্রহ। এই হাটে প্রতিদিন গড়ে প্রায় 30 লাখ টাকার কলা বিক্রি হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে যা দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লক্ষ টাকা বেশি। আমরা এলাকা দিয়ে বাগান কিনছি, ওন থেকে কাইডে নিয়ে আসি, লেবার দিয়ে কাইডে নিয়ে আসি, আবার এই জায়গায় বেশি। দৈনিক 1.5 লক্ষ টাকার মতন কলা বেশি, মানে ব্যবসাও করি, আবার নিজের কলাও 1 একর কলা লাগাইছি, নিচে 1 একরের নিচে 5 লক্ষ টাকা আসে। ঢাকা, তারপরে যে মাঝারিগঞ্জ, রৌমারি, অনেক জায়গার অনেক সুনাম পরিচিত আছি আমরা বর্তমানে। বিঘা প্রতি কলা চাষে খরচ হয় 25 থেকে 30 হাজার টাকা। খরচ বাদে লাভের পরিমাণ দাঁড়ায় 1 থেকে 1.5 লাখ টাকা। এর মধ্যে কলা চাষ করে অর্থনৈতিক সচ্ছলতা এসেছে জেলার অনেক কৃষকের। সেচ সার কম লাগায় অল্প খরচে বেশি লাভবান হচ্ছেন তারা। এছাড়া কলার চারা বিক্রি করেও বাড়তি আয় করছে কৃষকরা। প্রতি 25% 15-16 হাজার টাকা খরচ যায়। আমরা বিভিন্ন সাইডে কলা নিয়ে গেতে পাইকারে মনে করেন 3-4 লাখ টাকা আসে বছর গেলে। 1 একর কলার আবাদ করলে আমাদের সর্বোচ্চ 80 এবং 70-75 এরকম খরচ হয়। এক সিজনে 5 থেকে 6 লাখ টাকা আমরা বিক্রি করি। এতে আমাদের অনেক লাভবান হয় ধানের চাইতে। আমাদের উন্নতি মান মোটামুটি ভালোই, দুর্দান্ত পাইকারের কাছে বিক্রিও করি। আঙ্গুর এখন লাভবান আমরা আছি বর্তমানে। কৃষি বিভাগ বলছে কলা চাষিদের আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। যে কোনো সহযোগিতায় পাশে থাকার আশ্বাস। এখানে প্রতিদিনই চাষিরা কলা নিয়ে আসে এবং আমাদের শেরপুরের চাহিদা মিটিয়ে এই কলা দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় এবং কলা একটি লাভজনক ফসল। আমরা কৃষকদেরকে কলার বিভিন্ন কলা কৌশল এবং আধুনিক প্রযুক্তি নিয়ে পরামর্শ দিচ্ছি। শেরপুরের 5 উপজেলায় চলতি বছর 485 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। স্থানীয় কৃষকরা বলছে কলা চাষে বিঘা প্রতি খরচ 25 থেকে 30 হাজার টাকা এবং খরচ বাদ দিয়ে বিঘা প্রতি লাভ হয় 1 থেকে 1.5 লাখ টাকা। এছাড়াও কলা গাছ থেকে কলা ছড়ি সংগ্রহ করার পর সেই কলা গাছ থেকে 9 থেকে 10টি চারা গজায়, সেটি বিক্রি করেও বাড়তি আয় করা সম্ভব। জেলা কৃষি বিভাগ বলছে চলতি বছর শেরপুরের 5টি উপজেলায় 485 হেক্টর জমিতে কলা চাষ করা হয়েছে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। মূল্যহীন বেলের খোসা এখন অর্থকারী পণ্য। মাগুরার মোহাম্মদপুরের কয়েকটি গ্রামে এই খোসা থেকে তৈরি হচ্ছে মালা, যা বিক্রি করে লাখ টাকা উপার্জন করছে। দেশের গণ্ডি পেরিয়ে চাহিদা তৈরি হয়েছে বিদেশেও। মাগুরা থেকে বিশ্বজিৎ বাপির প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। বেলের খোসা, যা একসময় ফেলনা ছিল, তা এখন মূল্যবান সম্পদ। এই খোসা থেকে বিশেষ এক ধরনের যন্ত্রের মাধ্যমে তৈরি হচ্ছে ছোট ছোট দানা। এরপর রং বেরঙের সুতা ও পুঁথির মিশেলে তৈরি হচ্ছে নান্দনিক মালা। নারায়ণ চন্দ্র বিশ্বাস ও ধীরেন মণ্ডল দম্পতি প্রায় 70 বছর আগে নদীতে ভেসে আসা বেলের খোসা তুলে মালা তৈরি করে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে বিক্রি করা শুরু করেন। তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই অঞ্চলের 80% মানুষ এ পেশায় জড়িয়ে পড়েন। মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চরাঞ্চলের প্রত্যন্ত গ্রামে তৈরি হচ্ছে এসব মালা। এখানকার দরিদ্র পরিবারগুলো জীবিকা নির্বাহের অবলম্বন হিসেবে বেছে নিয়েছেন এসব মালা তৈরির কাজ। সংসারের আর্থিক সচ্ছলতা ফেরাতে পুরুষের পাশাপাশি এ কাজে ব্যস্ত নারী ও শিশুরাও। মালা তৈরির মাধ্যমে পাল্টেছে গ্রামীণ অর্থনীতির চিত্র। স্বাধীনতার পরে আমার বিয়ে থা হয়েছে, তার শ্বশুরবাড়ি এসে দিয়েছি মালা কাটা।
তা আমরাও কাটিয়ে খাটিয়ে শিখেছি, অনেক করিয়ে খাই। সংসারের কাজ করে আমি যতটুকু পারি আমার স্বামীকে সাহায্য করি। বর্তমানে প্রতিটি মালা 15 টাকা থেকে শুরু করে 80 টাকা দরে বিক্রি করা হয়। এসব মালাই আবার ঢাকা বা বিভিন্ন বিভাগীয় শহরের নামকরা ফ্যাশন বুটিক হাউস বা কারুসামগ্রীর দোকানে বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকায়। আধুনিক বিভিন্ন ডিজাইনের কাজে ব্যবহারের জন্য এসব বেলের মালা রপ্তানিও হচ্ছে। ঢাকায় মেলা কলকারখানায় বিভিন্ন জায়গা বিভিন্ন ডিজাইনের কাজে লাগাচ্ছে, কিন্তু আমরা যে কাটতেছি তা আমাদের কোনো উন্নতি নেই। কম দামে কিনি, ধরেন টাকা লোন দেওয়া থাকে শিল্পীপতিকে, ওদের কাছ থেকে আবার আমরা কিনিয়ে ধরেন বিভিন্ন করে ধরেন আমরা টাকা বিক্রি করি। ওরা আবার ধরেন আমাদের কাছ থেকে কেনে ওরা আবার ধরেন ভারত দেয়, নেপাল দেয়। তবে বেল গাছের স্বল্পতায় বেলের দাম বেড়েছে। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও সঠিক বাজারজাতের অভাবে আস্তে আস্তে এই মানুষগুলো অন্য পেশার দিকেই ঝুঁকছেন। এ ব্যাপারে সরকারি সহযোগিতা চান সংশ্লিষ্টরা। তবে এই শিল্প টিকিয়ে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস বিসি কর্মকর্তার। সরকারে যদি আমাদের মেশিন পত্র দিত তাহলে আমরা এই মালাটা বেশি কাটিয়ে সাপ্লাই করতে পারতাম। এই কাটিয়ে আমাদের পত্তায় না, আমাদের একটা আলি করে জায়গা থাইলি করে আমরা সেই জায়গা নিয়ে বিক্রি করলে আমাদের সুবিধা হতো। বিসিকের পক্ষ থেকে, মাগুরার পক্ষ থেকে তাদেরকে আমরা ঋণ সুবিধা দিতে পারবো এবং এর পাশাপাশি যে প্রশিক্ষণের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সহ অন্যান্য যে প্রশিক্ষণগুলো বিসিকের মাধ্যমে প্রদান করা হয় তাদেরকে সেই ধরনের প্রশিক্ষণে আমরা সংযুক্ত করতে পারবো। তাদের উৎপাদিত যে বেলের মালা যাতে সহজে বাজারজাত করতে পারে এবং সেই বিষয় নিয়েও আমরা কাজ করছি। সংসারের কাজ শেষে বা অন্য পেশার পাশাপাশি এই মালা তৈরির কারিগরদের মাধ্যমে বছরে প্রায় কোটি টাকার বাণিজ্য হচ্ছে। তবে সরকারি সহযোগিতা ও রপ্তানির সহজ সুযোগ তৈরি হলে এই পরিমাণ আরও বাড়ানো সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। এখন মাগুরা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। তদন্ত কিংবা অভিশংসন যে ব্যবস্থায় নেওয়া হোক না কেন শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের ঘোষণা ইউন সুক ইউলের। গণতন্ত্র রক্ষায় সামরিক আইন জারি করা হয়েছিল বলেও দাবি তার। তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অভিশংসন ছাড়া অন্য কোনো পথ খোলা নেই বলে মন্তব্য ক্ষমতাসীন দল পিপিপি প্রধানের। শনিবার দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্টকে অভিশংসন প্রস্তাবের বিষয়ে পার্লামেন্টে ভোটাভুটি হবে, যেখানে অংশ নিতে যাচ্ছেন ইউলের দলের আইন প্রণেতারাও। ব্যাখ্যা জানাচ্ছেন নাফিয়ারমান মনন। ৪৪ বছর পর সামরিক আইন জারি, গণরোষের মুখে ৬ ঘন্টার মাথায় প্রত্যাহার। দক্ষিণ কোরিয়া কাঁপিয়ে তোলা এই ঘটনার পেরিয়ে গেছে ৯ দিন, তবুও থামেনি রাজনৈতিক অস্থিরতা। মার্শাল ল জারির বিষয়ে জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়েছেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। তবে কয়েকদিন যেতে না যেতেই সুর বদল করলেন বিতর্কিত এই নেতা। প্রেসিডেন্টের দাবি, দেশের নির্বাচন ব্যবস্থাকে বিঘ্নিত করেছে উত্তর কোরিয়া, তাই গণতন্ত্র রক্ষায় জারি করা হয় সামরিক আইন। তদন্ত কিংবা অভিশংসন যে ব্যবস্থায় নেওয়া হোক না কেন শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার ঘোষণা ইউলের। 대통령의 비상계엄 선포권 행사는 사명권 행사, 외교권 행사와 같은 사법심사의 대상이 되지 않는 ইয়োলের বক্তব্যের মাত্র কয়েক ঘন্টা আগেই প্রেসিডেন্টকে অপসারণের দাবি তোলে ক্ষমতাসীন দল। পিপিপি প্রধানের দাবি, পদত্যাগের সুযোগ দেওয়ার পরেও তা গ্রহণ করেননি ইয়োল, তাই সাংবিধানিক প্রক্রিয়ায় অপসারণ জরুরি হয়ে পড়েছে। প্রেসিডেন্টকে অভিশংসনে ভোটাভুটি হলে এবার দলের আইন প্রণেতারা অংশ নেবে বলেও ঘোষণা দেন পিপিপি প্রধান। 다음 표결 때 우리 당 의원들이 회의장에 출석해서 소신과 양심에 따라 표결에 참여해야 합니다. এর আগে ক্ষমতাসীন দলের আইন প্রণেতারা অংশ না নেয়ায় সংখ্যাগরিষ্ঠতার অভাবে অভিশংসন থেকে বেঁচে যান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। ইয়োলের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো অভিশংসন প্রস্তাব উত্থাপন করা হয়েছে পার্লামেন্টে, যার ভোট গ্রহণ হবে শনিবার। গণতন্ত্র হত্যার অপচেষ্টার জন্য প্রেসিডেন্টকে অভিশংসিত করার বিষয়ে জোরালো হচ্ছে আন্দোলন। ৯ দিন পেরিয়ে গেলেও রাজধানী সিওলের অনেক সড়কই বিক্ষোভকারীদের দখলে। বুধবার রাতে পার্লামেন্টের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ৫০,০০০ মানুষ। 시위를 두 번째 참여하고 있는데 지금 뉴스를 봐도 유튜브 라이브 같은 국민의힘의 당에서 하는 모습을 보면 안 될 수 있다는 불안한 마음이 있기 때문에 더욱더 현장에 나온 것이고요. 민주당에서 얘기한 것처럼
তবে অনেকেই আবার ইয়ং সুক ইউলের পক্ষে সমর্থন জানিয়ে ফুল পাঠিয়েছেন, যা রাখা হয়েছে প্রেসিডেন্টের অফিস প্রাঙ্গণে। নাফি আরমান মনন, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার, তার আগে শিরোনামগুলো আরও একবার। জানুয়ারিতেই যমুনা রেল সেতু উদ্বোধন, প্রায় 1 ঘন্টার পথ পাড়ি দেওয়া যাবে 5 মিনিটে, বাড়বে যোগাযোগের গতি। বৈধ অবৈধ প্রায় 12 লাখ রিকশায় বিপর্যস্ত রাজধানীর সড়ক, শৃঙ্খলা ফেরাতে কঠোর হবার তাগিদ বিশেষজ্ঞদের। নেমেই চলছে তাপমাত্রার পারদ, সারা দেশে বাড়ছে শীতের তীব্রতা, গরম কাপড় কিনতে ভিড়, দাম বৃদ্ধির অভিযোগ। এবং দক্ষিণ কোরিয়ায় এবার ক্ষমতাসীন দলও অভিশংসন চায় প্রেসিডেন্টের, কাল ভোর লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইয়োনের। শেষ করছি এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।